শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখনো ডিবি হেফাজতে রাখা হয়েছে। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল গুলশানের বাসা থেকে তাকে আটক করে। ঘটনার পর এখন ঐক্যবদ্ধভাবে দেশ করার সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম। উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন, প্রেস উইংয়ের লোকেরাও ছিলেন। আমরা দেশের বর্তমান বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে, এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। মানে সারা বাংলাদেশে আন্দোলনের বন্যা বইছে। যার যেটা দাবি, সেই দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যাচ্ছে। রাস্তাঘাট ব্যারিকেড হচ্ছে, ব্লক হচ্ছে, তারপর বিভিন্ন ইস্যুতে রাজপথে গাড়িও ভাঙচুর হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। ঘটনার পর এখন ঐক্যবদ্ধভাবে দেশ করার সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লালমনিরহাটে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে সংক্ষিপ্ত বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তিনি আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। সময় বেশ কিছু ইস্যুতে হঠাৎ করে উত্তপ্ত পরিবেশ। অটোরিকশার বৈধতার দাবিতে বিক্ষোভ, বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা, সবশেষ ইসকনের বহিষ্কৃত নেতা গ্রেফতার ঘিরে সংঘাত। এসবকে নতুন ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 2 দিন ধরে যা ঘটছে তাতে বোঝা যায় কোথাও কিছু একটা হচ্ছে। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপির ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষতি হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। এদিন রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকার ও গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে দেশের জাতির অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে তথ্য সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমরা সহনশীলতার অভাব হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকার করে যাবো। দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত, যার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক স্থানীয়তা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের, দেশের মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাবো সকল জোরপূর্বক করে এই ভয়াবহ আত্মহননের কাজ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন। নির্বাচিত সরকারি চলমান সমস্যার একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম। উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন, প্রেস উইংয়ের লোকেরাও ছিলেন। আমরা দেশের বর্তমান বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়,
এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে, এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা এখন বিদায় নিতে চাই। আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন, আদারওয়াইজ আমাদেরকে ছুটি দিলে খুশি হবো। না না, ওইরকম ডেফিনিট আজকের প্রেক্ষাপটটা ঠিক ওরকম ছিল না, এই জন্য ওই ধরনের ডেফিনিট কোনো আলোচনা আমরা করিনি। জি, আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমাদের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগের কথা বলা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে বিএনপির পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ। এই তিনটাকে আপনারা বলেছেন না, জাতীয় ঐক্যের কথাটা অবভিয়াসলি এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় দেশ বোধহয় গুল্লাই গেল, বিষয়টা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করতে হবে জাতি হিসেবে। আর কিছু নির্বাচন নিয়ে বর্তমানে সারা বাংলাদেশে আন্দোলনের বন্যা বইছে। যার যেটা দাবি সেই দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যাচ্ছে। রাস্তাঘাট ব্যারিকেড হচ্ছে, ব্লক হচ্ছে। তারপর বিভিন্ন ইস্যুতে রাজপথে গাড়িও ভাঙচুর হচ্ছে। আবার এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে আক্রমণ করছে, লুটপাট করছে, অনেকটা 5ই আগস্ট স্টাইলে। আবার ধরেন এই যে ইসকনের অনুসারীরা হঠাৎ করে সারা বাংলাদেশে তারা যে ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছে তাতেও সকল কিছু এলোমেলো। মোটামুটি দেশ এই মুহূর্তে অস্থিতিশীল। এই পরিস্থিতিতে সরকারের কি করণীয়? সরকার কি আসলে জানে নাকি জানে না? অবশ্যই জানে, কিন্তু সরকার একটা জায়গায় হাত পা বাঁধা। কোন জায়গাটা জানেন? আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল অথরিটিস দিতে বা যে মাঠ থামাও বা রাজপথ খালি করো, আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হইতো যে রাজপথ খালি করো, বাকি সব আমরা দেখব। তো পুলিশ, র্যাব বা সেনাবাহিনী, বিজিবি বলেন, বাংলাদেশকে মোটামুটি ক্লিয়ার রাখছে। যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে 5ই আগস্টের আগে কি ভাবা যেত যে এরকম সারা বাংলাদেশে চলছে, কথাটা কিন্তু সত্য। ভয় হোক ডর হোক সেটার একটা লেভেল তৈরি করে রাখা হয়েছিল। কিন্তু এখন মানুষের মধ্যে আর ভয় নাই। পুলিশরা দেখতে বলে একদম লটকাই ফেলবো, সেনাবাহিনীরও মানুষ গালাগালি করতেছে। আপনি দেখেন রাজপথে ধাক্কাধাক্কি, সিভিলিয়ানের মতন অবস্থা হয়ে গেছে। এই যখন অবস্থা, দেশের এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনূসকে একটা বুদ্ধি দিচ্ছেন। তো এই বুদ্ধিটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। কিন্তু এই বুদ্ধিটা যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো বিপদে পড়বেন। কেন পড়বেন? কারণ এই যে সরকারটা যদি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে যায় তাহলে যেই জায়গা থেকে সরকারটার উৎপত্তি সেই জায়গাতেই কিন্তু আবার ঘুরা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তারপরও এর বিকল্প নাই। কিন্তু এখন এই বিষয়টা এই দেশের জনগণ কতটুকু শক্তভাবে নিবে একজন নির্বাচিত সরকার ছাড়া, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। জনগণের অধিকার সংশ্লিষ্ট ইস্যু কাজে লাগিয়ে নানান ষড়যন্ত্রের চেষ্টা চলছে মন্তব্য করে জনাব তারেক রহমান ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত হাতে সব কিছু ট্যাকেল করেন। এখন এই শক্ত হাতটা কোনটা? আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য। তিনি বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। শেখ হাসিনার পলায়নের পর আপনার বাংলাদেশের একদিকে দীর্ঘ 1.5 দশক ধরে মানুষের চাওয়া পাওয়ার হিসাব, অপরদিকে পলাতক শেখ হাসিনার প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশ ঘোলাটে একটা অবস্থানে গিয়েছে। তো এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশের অর্থনীতি মোটামুটি ভঙ্গুরের পথে, শিক্ষার পরিবেশ এটাও শেষের পথে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে। কথা কিন্তু সত্য। রাজনীতিবিদরা যেমন শেখ হাসিনার পতনও কিন্তু এরকম দাবি আদায়ের মধ্যেই বাকিরা ঢুকে গেছিল। এটা পলিটিক্সের একটা কি বলেন, পজিটিভ বলেন নেগেটিভ বলেন। তো তিনি বলছেন এখন এই যে সামগ্রিক ইস্যুগুলো চলছে, সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, এখন সরকারের উচিত
এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে আপনার রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরাকে রুখে দেওয়া। তো রুখে দিবে কিভাবে? ডক্টর ইউনূস কি লাঠি নিয়ে মাঠে নেমে যাবেন? সার্জিস বা হাসনাত কি মাঠে ডাক দিলেই বিষয়গুলো মানে ঠিক হয়ে যাবে? বিষয়টা কিন্তু তা না। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে জরুরি। আসিফ মাহমুদরা বলছিল, সার্জিসরা বলছিল যখন শিক্ষার্থীদের আন্দোলনগুলো হচ্ছিল চিন্ময়ের ঘটনার আগে, যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে, পুলিশ তাদের ভূমিকা পালন করছিল। তো পুলিশ কোথায় ভূমিকা পালন করবে বলেন? এখন যে পরিস্থিতি হয়, পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুটতে হবে, কাঁদানে গ্যাস ছুটতে হবে। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, যে পুলিশ আপনার লিথেল উইপেন এটা তো ব্যবহার করতে পারবেই না। এর পাশাপাশি লাঠিচার্জের বাইরে অন্য কোনো কিছু এখানে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটা পুলিশের প্রাণেরও তো হিসাব আছে, চাকরি করে বেচারা পেটের দায়ে। তো এখন যেহেতু এখানে নানামুখী ষড়যন্ত্র আছে, একজন পুলিশ গেল তারা তো মাইরা ফেলতে পারে, তো সেই ক্ষেত্রে তার তো গুলি করার সুযোগ নাই। গুলি করলে কেবল পুলিশ লীগ। এখন দেখেন ট্রাক শ্রমিক লীগ, পুলিশ লীগ, আহত লীগ, মানে যেই জিনিসটা একটু বিপরীতে যায় সেটা আওয়ামী লীগের সাথে অ্যাড করে দেওয়া হয়। তো পুলিশ তো বিষয়টাকে কনসার্ন করে। র্যাব কার্যত আমি এদেরকে দেখছিই না। সেনাবাহিনীও আসলে যতটুকু করা দরকার ততটুকু তারাও করতে পারছে না। কারণ ঘুরা ফিরা সেনাবাহিনীরও বলা হয়ে থাকে বিভিন্নভাবে যে আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল, বা বর্তমান সেনাপ্রধান তাকে নিয়েও নানান ধরনের বক্তব্য আছে। তো কোন পথে যাবে? এখন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা সুন্দর, সারা বাংলাদেশের মানুষরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনি রাজপথে কন্ট্রোল করতে হবে। তো কাদেরকে করবেন? এক এক সময় তো এক এক মানে পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘটনা তৈরি হচ্ছে, সেখানে কোনটা ছাত্রলীগ, কোনটা আওয়ামী লীগ, কোনটা যুবলীগ, আপনি এই সিচুয়েশনের ভিতরে কীভাবে বের করবেন? সো আপনাকে সবাইকে ঢালাওভাবে কন্ট্রোল করতে হবে। আই মিনস হচ্ছে প্রয়োজনে লাঠিচার্জ করতে হবে, কিছু কিছু জায়গায় প্রয়োজনে রাবার গুলিও করতে হবে। তো এগুলা করতে গেলে তো বৈষম্য বিরোধী যে আন্দোলন ঘটলো, সেই আন্দোলনের যে মূল এথিক্স, যে পুলিশ আর কখনো ছাত্রদের বা মানুষের গায়ে গুলি চালাইতে পারবে না, এখন সেটা ছাড়া আপনি দেখেন পুলিশের সামনে থেকে প্রিজন ভ্যানের সামনে শুয়ে যাচ্ছে, পুলিশের মাইরা আসামি ছিনাই নিয়ে যাচ্ছে। তো পুলিশ কি করবে? এখন একটাই আছে, 5ই আগস্টের আগে মানে পুলিশ তখন যতটা বেপরা ছিল, এতটা বেপরা না হলেও শক্তভাবে আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করতে হবে, রাষ্ট্রীয় সম্পদকে নিরাপত্তা দিতে হবে। তো এটা কীভাবে দিবে? একটাই আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে মাঠে নামানো। সেনাবাহিনী মাঠে আছে কিন্তু মনে হয়, তো যদি শক্ত হয় তাহলে যে সেনাবাহিনীর সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে। এখন ডক্টর ইউনূস যদি এই বুদ্ধি শোনে, উনি জানে না বিষয়টা তা না, আমরা সবাই চাচ্ছি, কিন্তু এই দায়ভারটা কেউ নিতে চাচ্ছে না, এটা মোটামুটি তো ক্লিয়ার। এখন শুনলে সরকার কতক্ষণ টিকবে, না শুনলেও কতক্ষণ টিকবে, একটা উভয় মানে কি বলে যে অহিনকুল সম্পর্কের মাঝখানে আটকে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পলিটিক্যাল একটা সরকার ক্ষমতায় গেলে অনেক কিছু কন্ট্রোল করা যায়। তো এখন এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু রাইট নাও সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ব্যর্থ হয়ে গেছে। এখন এটাকে সুস্থ করতে হলে পুলিশকে পাওয়ার দিতে হবে। সেই পাওয়ার কতটুকু দিবে সরকার? ভালো থাকুন। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।